তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আজকে প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, আমরা মোটামুটি হতবাক। তিনি বলছেন যে বিরোধী দলকে বলছি হয় তারা সমাধান করুক, সরকার সমাধান করবে। বিরোধী দলের কাছে উনি 3 মাসের একটা প্ল্যান চেয়েছে, যে তাদের কি প্ল্যান? হ্যাঁ, স্ট্যান্ডিং কমিটি নাই, আপনি বিরোধী দলকে এটা কিভাবে বলেন ঢাল নেই তলোয়ার নেই, এখন তুমি নিধিরাম সর্দারের মতন অ্যাক্ট করো। 20 বছর আগে বিগত বিএনপি সরকারের যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন ইকবাল হাসান মাহমুদ, তখন কিন্তু এই বিদ্যুতের এই দায়ভার ব্যর্থতা নিয়ে ওনাকে রিজাইন করতে হয়েছিল। উনি তখন হাফ মিনিস্টার ছিলেন, প্রতিমন্ত্রী। তো 20 বছর পরে একই ব্যক্তিকে আবার প্রমোশন দিয়ে কেন ফুল মিনিস্টার করতে হবে? বিএনপি কি গত 20 বছরে একজন ব্যক্তি তৈরি করতে পারেনি এনার্জি খাতে? মার্জিয়া মোর্তাজ, আপনি আপনার কাছে আবার ফিরে আসি। এই তারেক রহমানের নেতৃত্বাধীন এই বর্তমান বিএনপি সরকারের 180 ডেজ, 180 দিনের একটা মাইল ফলক ছিল আজ। তো আপনি এই সরকারকে 180 দিনে কিভাবে মূল্যায়ন করবেন? জি, আসলে এমন একটা সময় আমরা এই সরকারটাকে দায়িত্ব নিতে দেখেছি, আমরা খুব একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি এবং আমার মনে হয় এখনও সেই ট্রানজিশনটা চলছে। কি ধরনের ট্রানজিশন? একটা তো হচ্ছে কম ক্ষমতার কেন্দ্রবিন্দু নিয়ে একটা ট্রানজিশন ছিল, দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা ট্রানজিশন হচ্ছে আমাদের যারা মানুষ, আমাদের যারা ভোটার যদি ধরেন, তাদের একটা ট্রানজিশন। একটা সময় আমরা দেখেছি মানুষ মেনে নিয়েছে, সরকার এসেছে, সরকার যেটা বলেছে মেনে নিয়েছে, কারেন্ট নাই সহ্য করেছে। কিন্তু এখন আমরা দেখছি যে মানুষ রিঅ্যাক্টিভ, মানুষ কথা বলছে। এটাকে আমি পজিটিভ নেগেটিভ, রিঅ্যাক্টিভ, মানুষ কথা বলছে যে কোনো জায়গায়। যেমন ধরেন আপনি দেখবেন চায়ের দোকানে আগে শুধু কারেন্ট নাই পানি নাই এটা নিয়ে কথা হতো, এখন চায়ের দোকানে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাটা আমার কাছে মনে হয় এটা আরেকটা ট্রানজিশন। আরেকটা ব্যাপার ট্রানজিশন হচ্ছে যে আমরা আসলে আমাদের সার্বভৌমত্ব নিয়ে সচেতন হতে শিখেছি। কারণ একটা সময় আমাদের কাছে মনে হতো যে গণতন্ত্রের চাইতে, বা আমাদেরকে বলা হতো গণতন্ত্রের চাইতে উন্নয়ন হলেই ভালো। কিন্তু এখন আমরা এটাকে জাজ করতে শিখেছি যে আসলে গণতন্ত্রটা না থাকলে একটা সময় অস্তিত্বটাই থাকে না। এই জায়গাটায় দাঁড়িয়ে যখন আমরা সরকারকে মূল্যায়ন করি, আমি 3টা মেজর জায়গাতে বলবো যে আমরা আশাহত হয়েছি। দেখেন, এখনো আমি সরকারকে ফেইলিওর বলবো না, সেই সময় আসে নাই। 6 মাসের একটা সরকারকে আমরা আসলে জাজ করাটা কঠিন। হ্যাঁ, কিন্তু আমি যেই জায়গায় জাজ করতে চাই সেই 1 নাম্বার জায়গা হচ্ছে, আমি যদি বিএনপির ইশতেহার অনুযায়ী যাই যে দলীয়করণ হচ্ছে কিনা। এবং আমরা খুবই হতাশার সাথে লক্ষ্য করছি যে যেই মানুষটি একটি ডিপার্টমেন্টেরও হেড ছিলেন না, তাকে একটা ইউনিভার্সিটির ভিসি বানিয়ে দেওয়া হয়েছে, একটা না কমপক্ষে 18টা ইউনিভার্সিটির, এবং জেলা প্রশাসক কিংবা এই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে দলীয় পদ থেকে সরাসরি নিয়োগ হচ্ছে। এমন কি যারা সরকারি চাকরিতে থেকেও দলীয় পদ আছে এমন মানুষকে পদায়ন করা হয়েছে। এবং শুধু সেটাই না, এমন মানুষ যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং হেরেছেন। সুতরাং ইট লুকস লাইক আ প্রাইজ পোস্টিং। এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এবং আমরা যখন দেখি যে আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় 1 মাসও অপেক্ষা করতে চাই নাই, যেটা নিয়ে সেটা নিয়ে সময় চাওয়া হচ্ছে যে 6 মাস কিছু না, 5 মাস কিছু না, আরও সময় দেন। তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে এনার্জি ম্যানেজমেন্ট। এনার্জি ম্যানেজমেন্টে আমরা বড় ধরনের ফেইলিওর লক্ষ্য করছি। এবং এখানে আপনি খেয়াল করবেন, আজকে প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, আমরা মোটামুটি হতবাক। তিনি বলছেন যে বিরোধী দলকে বলছি হয় তারা সমাধান করুক, সরকার সমাধান করবে। বিরোধী দলের কাছে উনি 3 মাসের একটা প্ল্যান চেয়েছে, যে তাদের কি প্ল্যান? হ্যাঁ, সেটার জন্য কি লাগবে দেখেন, সেটার জন্য যে স্ট্যান্ডিং কমিটি দরকার, আমার কাছে তো ডেটা লাগবে। আমার কাছে লাগবে যে কোথায় কোথায় চুক্তি আছে, কোথায় কোথায় আমার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে বিদ্যুৎ তৈরি হওয়া ছাড়াও। সেটার কোনো সোর্স নাই আমার কাছে। স্ট্যান্ডিং কমিটিটাও গঠন করা হয়নি আমি বলবো। এবং এ পর্যন্ত সম্ভবত বাংলাদেশে এটা হাইয়েস্ট রেকর্ড, 6 মাস হয়ে গেছে সবগুলো স্ট্যান্ডিং কমিটি গঠন হয় নাই। আপনাদেরও তো একটা শ্যাডো গভর্নমেন্টের কথা শুনেছিলাম। সেটার তো কোনো প্রাতিষ্ঠানিক ভূমিকা নাই। আমাদের শ্যাডো গভর্নমেন্ট আছে, শ্যাডো গভর্নমেন্ট কাজ করছে। ব্যারিস্টার নাজিব মোমেন এখানে একটা বড় ডেটা উপস্থাপন করেছেন। বিদ্যুৎ, আমাদের যে বিদ্যুৎ মন্ত্রী, তার বিপরীতে আপনাদের শ্যাডো মিনিস্টারকে, ইটস পাবলিক, আপনি জানতে পারবেন। আপনার জন্য জানা কিছুই শোনা, আমি আমার কথাটা শেষ করি। সেটা হচ্ছে, তিনি দেখিয়েছেন যে এই যে ভুতুড়ে বিল চলছে, এটার একটা ডেটা সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে।
স্ট্যান্ডিং কমিটি নাই, আপনি বিরোধী দলকে এটা কিভাবে বলেন ঢাল নেই তলোয়ার নেই, এখন তুমি নিধিরাম সর্দারের মতন অ্যাক্ট করো, এই জায়গাটা ইম্পর্টেন্ট। থার্ড যে জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে, দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ইস্যু, কিন্তু যখন দলীয় নেতাকর্মীদের এমনকি যুবদল ছাত্র দলের মারামারিতে পর্যন্ত ঢাকা শহরে আমরা দেখছি যে সন্ত্রাসী হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় আপনি সিলেটের ঘটনা জানেন, হবিগঞ্জের ঘটনা জানেন, যেখানে সরাসরি সরকারি দলের ছাত্র সংগঠন এবং যুব সংগঠন সাধারণ মানুষের উপর হামলা করছে, দুইজন মারা গেছেন, একজন সালাউদ্দিন, আরেকজনের চোখ উপড়ে ফেলা হয়েছে। এই জায়গাগুলো সত্যি সত্যি আমাদেরকে আতঙ্কিত করে যে তাহলে সামনে কি আছে। আমরা প্রজেকশন যখন করি তখন আমরা ভয় পাই। তো এটা দিয়ে মূল্যায়ন করতে গেলে আমার মনে হয় যে আমরা বাকি জায়গাগুলোতে, এমনকি দেখেন সরকারের যেটা আসল একটা ইউনিক সেলিং পয়েন্ট ছিল নির্বাচনের আগে, ফ্যামিলি কার্ড, সেটার বিতরণেও আমরা দেখছি যে চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে, এবং এইটাকে দলীয় দৃষ্টিকোণ থেকে হিসাব করা হচ্ছে। আমি এটা সবসময় বলেছি, আমি আজকেও আপনার কাছে বলি, এটা বলে শেষ করছি, যে বিএনপিকে গভর্নমেন্ট হয়ে উঠতে হতো, যেটা বিএনপি দল থেকে গভর্নমেন্টে নিজেকে মানে চেঞ্জ করতে, এই ট্রানজিশনটা করতে পারছে না এখনো। এটা আমার কাছে সবচাইতে বড় ফেলিওর মনে হয়। আকবর, তোমার মূল্যায়নটা জানতে চাই। আমার হচ্ছে মিক্সডের মধ্যে আমি প্রথমে পজিটিভ ব্যাপারগুলোতে আসি, যে আমার কাছে মনে হয় গত 6 মাসে বাংলাদেশে পলিটিক্যাল কালচারে কিছুটা পরিবর্তন এসেছে। আমরা আগে দেখতাম যে যারা সরকারে থাকতো তারা বিরোধী দলকে এমন দৌড়ের উপরে রাখতো, মামলা দিয়ে, মোকদ্দমা দিয়ে, হামলা করে, বাড়িতে না থাকতে দিয়ে। কিছু ঘটনা ঘটছে, সেগুলোকে এখনও পর্যন্ত আমি বিচ্ছিন্ন ঘটনা ওই শব্দটা প্রয়োগ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করব। ঘটেনি তা না, কিন্তু ওভারঅল কালচারে ওই জায়গাটাতে একটা পরিবর্তন এসেছে। সেকেন্ড থিং হচ্ছে পার্লামেন্ট। আমরা দেখলাম যে এই সরকারের সময় পার্লামেন্টটা মোটামুটি ফাংশনাল, ইফেক্টিভ, কারণ এখানে সংসদ সদস্যরা এখন চাইলেই পার্লামেন্টে অনুপস্থিত থাকা বা তাদের মতো করে তারা সেটা করতে পারছেন না, এবং বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হচ্ছে, পার্লামেন্টটা ফাংশনাল আছে। থার্ড থিং হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশনের জায়গাটা, এটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা যারা এইখানে টক শোতে বসে কথা বলছি, পত্রিকা লিখছি, সোশ্যাল মিডিয়াতে লিখছি, সেখানে আমরা খুব বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি না, এই জায়গাটা আছে। দুই একটা ঘটনা ঘটেনি তা না, কিন্তু আমি বলবো যে ওভারঅল সেটা ওই ভয়ের পরিবেশটা নেই। থার্ড থিং হচ্ছে যে হিউম্যান রাইটস। ফোর্থ, হিউম্যান রাইটসের ব্যাপারটাতেও আমার মনে হচ্ছে যে সরকার কিছুটা সচেতন আছে, এবং এই 4টা জায়গাতে আমি ভালো দেখি। তবে যে ব্যাপারটা নিয়ে আমি কিছুটা শঙ্কিত, বা আমি বলবো যে আমারও একটা সমালোচনার জায়গা, যেটা মার্দিয়া মমতাজ কিছুটা বললেন, মানে প্রধানমন্ত্রীর জন্য সামনে কিছু চ্যালেঞ্জ আছে যেগুলো অলরেডি তৈরি হয়েছে। নাম্বার 1, এনার্জি সিকিউরিটি। এই সরকার এনার্জি নিয়ে কি করবে বিদ্যুৎ গ্যাসের জন্য, এইটা ঠিক আমি এখন এটা ধারণাও করতে পারছি না যে আসলে পরিস্থিতি কোন দিকে যাবে। কেন যাবে সেটা আমি বলি। আপনি দেখেন, বিদ্যুৎ এবং গ্যাস নিয়ে বিদ্যুৎ মন্ত্রী বলছেন এক কথা, প্রতিমন্ত্রী বলছেন আরেক কথা। মন্ত্রী বলছেন ভাসমান এলএনজি টার্মিনালে সেখানে সমস্যা হয়েছে, যার কারণে গ্যাস সংকটে আমরা সাপ্লাই দিতে পারছি না, এটাতে বিদ্যুৎ কেন্দ্র এফেক্টেড হচ্ছে। আর বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, তিনি একটা কথা বলেছেন এই তো একদিন আগেই এনার্জি রিপোর্টারদের একটা ফোরামে, তিনি বলেছেন যে আসলে সরকারের টাকা নাই। ভেরি সিম্পল, কারণ একটা তো ওটা আছেই সমস্যা। উনি বলছেন, আমি ওনাকে কোট করি, যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য তো অর্থের যোগান থাকতে হবে, সেই যোগানের জায়গাটি আসলে আমাদের হাতে নেই। খুব অনেস্ট কনফেশন। এখন সরকার এই টাকাটা কোত্থেকে আনবে? এটা যদি তারা জোগাড় করতে না পারে, সামনের দিনগুলোতে কিন্তু তাদের মাথা খারাপ হয়ে যাবে, মানুষ এটা মানবে না। আপনি যতই বলেন যে আওয়ামী লীগের আমলের জন্য এটা তৈরি হয়েছে, বিগত সরকার এখানে ইফেক্টিভলি তাদের নীতির কিছু ভুল ছিল, কিন্তু মানুষ এগুলো মানবে না খুব বেশি দিন। সরকারকে এটার অবশ্যই একটা উপায় বের করতে হবে। আর আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি, দেখুন 20 বছর আগে বিগত বিএনপি সরকারে যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন, ইকবাল হাসান মাহমুদ, আমি ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি, বাংলাদেশের রাজনীতি নিয়ে ওনার এক্সটেন্সিভ নলেজ আছে, হ্যাঁ, ওনার সঙ্গে গল্প করতে ভালো লাগে, হ্যাঁ, সবই ঠিক আছে। কিন্তু তখন কিন্তু এই বিদ্যুতের এই দায়ভার ব্যর্থতা নিয়ে ওনাকে রিজাইন করতে হয়েছিল। উনি তখন হাফ মিনিস্টার ছিলেন, প্রতিমন্ত্রী। তো 20 বছর পরে একই ব্যক্তিকে আবার প্রমোশন দিয়ে কেন ফুল মিনিস্টার করতে হবে? বিএনপি কি গত 20 বছরে একজন ব্যক্তি তৈরি করতে পারেনি এনার্জি খাতে যে এটা নেতৃত্ব দিতে পারে? আমি কিন্তু এটাতে খুবই অবাক হচ্ছি। মানে উনি যে হয়তো ব্যক্তি হিসেবে অন্য কোনো মন্ত্রণালয় ভালো করতে পারতেন, যেহেতু ওনার একটা প্রুভেন ট্র্যাক রেকর্ড আছে রিগার্ডিং ফেলিয়ার, ওটাকে তো বিবেচনায় নেওয়া উচিত ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে ল অ্যান্ড অর্ডার, এবং সেটার সঙ্গে একটা পটেনশিয়াল থ্রেট অফ মিলিটেন্সি। সেটা
এই জিনিসটা বিএনপিকে ভোগাবে বলতে এটা ভোগাবেই। তারা যদি এটাকে অস্বীকার করতে চায় যে না কিছুই হচ্ছে না, কিছুই হবে না, এগুলো বাড়তি কথা। আপনারা সবাই লক্ষ্য করেছেন যে ইউএন সিকিউরিটি কাউন্সিলের একটা অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম, তারা একটা রিপোর্ট দিয়েছে ইউএন সিকিউরিটি কাউন্সিলকে যে বাংলাদেশে AQIS তাদের ঘাঁটি করার চেষ্টা করছে। এখন এই যে টিমটা যারা যে রিপোর্টটা দিয়েছে, এটা কিন্তু খুব সিরিয়াস ম্যাটার। তারা নিজেরা কোনো কিছু করে না, তারা হচ্ছে একটা এক্সপার্ট টিম, তারা ইউএনকে সাজেস্ট করে, তারা নানা ধরনের পরামর্শ দেয়। এবং এই কমিটিটার কাজ হচ্ছে যাদেরকে পরামর্শ দেয়, ইউএন যাদের উপরে স্যাংশনস দেয়, বিভিন্ন ব্যক্তি বলুন, সংস্থা বলুন, দেশ বলুন, ওই স্যাংশনসগুলো ঠিকমতো পালিত হচ্ছে কিনা, এবং কোন কোন সংগঠনগুলো আবার নতুন কোনো সংগঠন, ব্যক্তি বা দেশকে সেটার আওতায় আনার প্রয়োজন আছে কিনা, এগুলো কিন্তু তারা টাইম টু টাইম মনিটর করে। একবার যেহেতু এই রিপোর্টে বাংলাদেশের নাম চলে আসছে, এটা কিন্তু বাংলাদেশকে অ্যাড্রেস করতে হবে। ইতোমধ্যে আপনারা দেখেছেন যে এক বা একাধিক জায়গায় এরকম বোমা বিস্ফোরণের ঘটনা, বোমা নিষ্ক্রিয় করার ঘটনা এটা ঘটেছে। এবং আমি মনে করি যে হিউম্যান রাইটসকে পদদলিত না করে সরকারের এটাতে ইট শুড বি টপ প্রায়োরিটি। এটা টপ প্রায়োরিটি কেন হওয়া উচিত? বাংলাদেশে যদি এই ঘটনাগুলো ঘটে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বাংলাদেশকে বা এইটার ব্যাপারে তারা কোনো কম্প্রোমাইজ করবে না, এবং আমরা তখন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকবো। আপনার মনে থাকবে যে 2001 থেকে 2006 সালে ওই বিএনপি সরকারের সময় তো কিছু ঘটনা ঘটেছিল। এখন এগুলোকে তারা যেন আর বাড়তে না দেবে, এটাই আশা করি, এবং এটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। এবং এটার সঙ্গে কিন্তু ল অ্যান্ড অর্ডারের বিষয়টা আর কি। এবং আমি এটা বারবারই বলি যে বাংলাদেশে যে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, একটা মন্ত্রী আছে, এটা আমরা ফিল করি না, এটা আমরা বুঝি না। সো এইটা কিন্তু বিএনপিকে ভোগাবে। এটারও কিন্তু বিএনপির একটা ট্র্যাক রেকর্ড আছে 2001 থেকে 2006, যখন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আইন শৃঙ্খলা রক্ষার জন্য অপারেশন ক্লিন হার্ট করতে বাধ্য হয়েছিলেন। সো এই তিনটা চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর জন্য সামনের দিনগুলোতে অনেক অনেক বড় আকারে দেখা দেবে, এবং যদি তারা এটাকে ইফেক্টিভলি ডিল করতে না পারে, আমার ধারণা সরকার ডিস্টেবিলাইজ হয়ে যাবে। ভয়ের কথা। মার্দিয়াপা, নাহিদ ইসলাম খান একটা প্রশ্ন রেজ করছেন যে আপনি যেমন বলছেন যে বর্তমান সরকার গভর্নমেন্ট হয়ে উঠতে পারেনি বিএনপি থেকে এখনো, আপনার দল যে জামাত ইসলামী, তারা কি সত্যিকার বিরোধী দল হিসেবে অ্যাক্ট করছে, দায়িত্বশীল যেটাকে বলে? কারণ আপনারা 6 মাস একটা সরকার হতে পারল না, তাতেই আপনারা সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দিয়েছেন। তো আপনাদের ভেতরে কি ওই দায়িত্বশীলতা আমরা দেখছি? জি, আপনাকে একটা কথা আমি একটু মনে করার চেষ্টা করছিলাম যে আপনি আসলে নারিন আপাকে কি জিজ্ঞেস করছেন। কারণ আপনি যখন সরকারকে মূল্যায়ন করতে বলছিলেন, আপা দেখি বিরোধী দলকে মূল্যায়ন করছিলেন। তো আমি মনে করলাম যে কাকে আসলে, আপনার প্রশ্নটা কি ছিল আমি একটু মনে করার চেষ্টা করছিলাম। এখানে একটা জরুরি কথা আমাদের বলা দরকার, সেটা হচ্ছে যে বিরোধী দলের আসলে কাজ কি। বিরোধী দল কিভাবে সরকারের সাথে কাজ করে? প্রথমত হচ্ছে সংসদকে কার্যকর রাখার মাধ্যমে উপস্থিতি বলেন, রেসপন্স বলেন, প্রস্তাব আনা বলেন, নোটিশ দেওয়া বলেন, এবং জরুরি এবং জনগুরুত্বপূর্ণ বিষয়কে অ্যাড্রেস করা থেকে বলেন। দ্বিতীয়ত হচ্ছে যে স্ট্যান্ডিং কমিটিগুলোর মাধ্যমে সরকারের সিদ্ধান্ত গ্রহণ, স্ক্রুটিনি করার যে কাজটা, সেটা করছে কিনা। তৃতীয়ত হচ্ছে জনসম্পৃক্ততার জন্য তারা গণতান্ত্রিক উপায় অবলম্বন করছে কিনা। এবং আমি যদি এই তিনটাতে মার্ক দিই, আমি তিনটাতে বিরোধী দলকে, ভালো করে বলতে গেলে 11 দলীয় জোটকে আমি 100-তে 100 দিব। 100-তে 100? কারণ আপনি যদি সংসদের দিকে দেখেন, সংসদকে আমরা যদি সিরিয়াসলি না নিতাম, তাহলে সংসদকে, এই যে আমরা আজকে শুনছি, আকবর ভাইও বললেন যে সংসদ কার্যকর, অনেক দিন পরে জাতি একটা কার্যকর সংসদ দেখতে পাচ্ছি, এটা হতো না। এবং এটা আমি খুব আত্মবিশ্বাস নিয়েই বলতে পারি। আমি নিজে সংসদে যাওয়ার আগে একটা অধিবেশন চলে গেছে, দ্বিতীয় অধিবেশনে আমরাই ছিলাম, এবং বাজেট অধিবেশনে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছি, কাজ করেছি, এবং আমাদের মূল্যায়নগুলো উপস্থাপন করেছি, এবং আমাদের 7টির মতন মূল্যায়নকে সরকার রিকনসিডার করেছেন বাজেটে। প্রধানমন্ত্রী নিজে সেগুলোকে অ্যাড্রেস করেছেন। ডেফিনেটলি এটা ওনার জেনারসিটির একটা প্রকাশ, কিন্তু অবশ্যই আমি বলবো যে এই মূল্যায়নগুলো আমাদের পক্ষ থেকে গিয়েছে। এমনকি আপনি দেখেন শেষ দিন যেদিন প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছিলেন, একটা বিষয় তিনি বললেন যে এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার না, আমার কাছে যদি একটা লিখিত নোটিশ আসে তাহলে আমি এটা চিন্তা করব। এবং সেদিনই জোহরের নামাজের বিরতিতেই তার কাছে এটা লিখিত যায়, এবং জোহরের নামাজের বিরতির পরে সেটা অ্যাকসেপ্ট হয়, তিনি এটা গ্রহণ করার সুপারিশ করেন অর্থমন্ত্রীকে। দ্বিতীয়ত হচ্ছে যে
আমরা আসলে স্ট্যান্ডিং কমিটিগুলোর মাধ্যমে কাজ করতে পারছি কিনা। এখানে আমি বলবো আমাদের এফোর্ট আছে 100 ভাগ, এবং আমরা এটা নিয়ে সংসদেও বলেছি যে আসলে সবগুলো স্ট্যান্ডিং কমিটি হয়নি, মাত্র 4টি হয়েছে 6 মাস হয়ে গেলেও, এবং সেগুলোতেও কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এরকম যে 9:30টায় মিটিং, আমাদেরকে জানানো হচ্ছে 10:45টায়, এবং এটা আমরা সংসদে বলেছি অন রেকর্ড। তৃতীয়ত হচ্ছে যে জনগুরুত্বপূর্ণ বিষয়কে অ্যাড্রেস করা হচ্ছে কিনা। 6 মাসের মাথায় তো এটা না, আওয়ামী লীগ যাওয়ার পরে বা আগের স্বৈরাচার সরকারের যাওয়ার পরে তো আমরা 6 মাস পার করি নাই, আমরা এর আগে 1.5 বছর পার করে এসেছি। সেই সরকারকে আমি 100 বার পর্যালোচনা করতে পারবো, কিন্তু আমার তো সেই সরকারের থেকে শেখারও আছে। সেই সময় কেন আমি এনার্জি সেক্টরে এই ক্রাইসিসটা দেখি নাই? এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি দেখেন, জিয়াউর রহমান 1976-এ আরইবি প্রতিষ্ঠা করেছিলেন, কারণ তিনি মনে করেছিলেন যে ইলেকট্রিসিটির মতন একটা গুরুত্বপূর্ণ সেবা, এটা প্রাইভেটাইজেশন হওয়াটা উচিত না। বর্তমান সরকার এখন কার সাথে কথা বলে কোন প্রসেসে এটা প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে, এটা আমাদের কাছে পরিষ্কার না, এবং এটা করা হচ্ছে কোন সময়টাতে, যখন অধিবেশন চলছে না। সুতরাং সেই জায়গায় আমাদের তো রাজপথ ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আমি আপনাকে যে পয়েন্টটা বলেছিলাম একটু সংক্ষেপে, যে আমরা কি গণতান্ত্রিকভাবে আন্দোলনটা করেছি, জবাবটা হচ্ছে হ্যাঁ, আন্দোলনটা গণতান্ত্রিক ছিল। এমন একটা জায়গায় মুক্তাঙ্গনে আলাপটা হয়েছে, কাজটা করা হয়েছে, যেখানে মানুষের চলাফেরাকে যত কম সম্ভব এফেক্ট করা হয়, এবং এটা এখনো একটা গণতান্ত্রিক আন্দোলন আছে। সুতরাং আমার মূল্যায়ন এটা। আচ্ছা আকবর, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এক ধরনের ডিলেমা চলছে, যে ভারতের একটা পত্রিকা লিখেছে যে হাসিনার রাজনৈতিক পলিটিক্যাল কর্মকাণ্ড যদি বন্ধ না হয় তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী যাবেন না বাংলাদেশের। তোমার মূল্যায়ন কি, তুমি কি মনে করো? ইটস ভেরি ন্যাচারাল, কারণ হচ্ছে যে দেখুন, সম্পর্কটা বিএনপি ক্ষমতায় আসার পরে বা তার ঠিক কিছু আগে থেকেই মনে হচ্ছিল যেন স্বাভাবিকতার দিকে যাচ্ছে। কারণ বেগম জিয়া মারা যাওয়ার পর ইন্ডিয়ান ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর তিনি বাংলাদেশে এসে শোক প্রকাশ করেছেন। এরপরে ইন্ডিয়ান ওদের হাউসের স্পিকারও আসলেন শপথ গ্রহণের সময়। কিন্তু সমস্যা হচ্ছে এই যে 5ই আগস্ট শেখ হাসিনা যে কাজটা করলেন বা ভারত তাকে যেটা করতে দিল, দেখুন আমি যেটা বুঝতে পারছি যে বিএনপি সরকারের জন্য শেখ হাসিনা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা রেড লাইন। বিএনপি এটাকে সেট করেছে যে এই ইস্যুটাকে আনরিজলভড রেখে সম্পর্ক কখনো খুব বেশি স্বাভাবিকতার দিকে যাবে না। কারণ ইন্ডিয়া যদি এটাকে ফ্যাসিলিটেট না করতো তাহলে তো শেখ হাসিনা ওখানে প্রেস কনফারেন্স করতে পারতেন না। আপনাদের সবার মনে থাকবে যে 2018 সালে বেগম খালেদা জিয়ার একজন আইনজীবী, ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইল, ব্রিটেনের লর্ড সভার সদস্য, ওনাকে কিন্তু ইন্ডিয়া ঢুকতেই দেয়নি দিল্লিতে প্রেস কনফারেন্স করার জন্য। তো এখন তাহলে শেখ হাসিনা কী করে প্রেস কনফারেন্স করছেন? ভারত যতই বলুক এটাতে আমরা সাই দিই নাই, এই দিই নাই, এদেশের মানুষকে বোকা, মানে আমরা কি কিছু বুঝি না, তাই না? ব্যাপারটা তো ওরকম না। তা তো অবশ্যই না। আচ্ছা, এখন আমি যেটা বুঝতে পারি যে এই সরকারের ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাদের কোনো মানে দ্বিধা নাই, এবং এটা থাকা উচিতও না। এবং আমিও মনে করি যে প্রধানমন্ত্রীর, হ্যাঁ ওনাকে ইনভাইট করেছেন, উনি দিল্লিতে যাবেন, নো প্রবলেম, কিন্তু উনি যে যাবেন ওনাকে যে যাওয়ার সে রাস্তাটা রাখতে হবে। মানে আপনারা ওনাকে যে নিতে চাচ্ছেন, তাহলে আপনি সেখানে বাংলাদেশের থেকে যারা ফিউজিটিভস ওখানে আছে, শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন, আওয়ামী লীগের লোকজন সেখানে ঘুরে বেড়াচ্ছে, আপনারা খুনিদেরকে, দুর্নীতিবাজদেরকে সেখানে আপনারা পেলে পুষে রাখছেন, আবার অন্যদিকে আপনি এদেশের প্রধানমন্ত্রীকে ইনভাইট করছেন। এখন ওনাকে যাওয়াটা ঠিক হবে? প্রসঙ্গটা সেখানে। এখন তারপরেও আমি মনে করি যদি ভারত বাংলাদেশকে আশ্বস্ত করতে পারে যে ওয়েল শেখ হাসিনার মতো, আমরা বুঝি যে শেখ হাসিনার প্রতি ভারত খুবই কৃতজ্ঞ, এটা শেখ হাসিনা নিজেও বলেছেন যে যা দিয়েছি আজীবন মনে রাখবে, তো ভারত সেটা মনে রাখছে। তারা শেখ হাসিনা তার মতো করে ট্রিট করুক, কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশের সঙ্গে, এই সরকারের সঙ্গে সম্পর্কটাকে তাদের উন্নয়ন করতে হলে তাদেরকে ওই শেখ হাসিনা ইস্যুটাকে আপাতত ডিপ ফ্রিজে রাখতে হবে। ওটাকে তারা সামনে এনে আবার একই সঙ্গে এই সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে, এই সরকার এটা মানবে বলে আমার মনে হয় না। কেন মানবে বলে? কারণ এদেশের মানুষ সেটা মানবে না। সরকার মানা না মানার চেয়ে হচ্ছে মানুষ মানবে না। এখন সরকার তো জনগণের ভোটে নির্বাচিত, তাদেরকে তো জনগণের যে ব্যাপারটা, পাবলিক ওপিনিয়ন কী আছে ওটাকেও তাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমি মনে করি যে এখনও ব্যাপারটা এরকম না যে দু দেশের মধ্যে সম্পর্কটা একেবারে স্থবির হয়ে গেছে, সম্পর্কের মতো থাকবে। বাট বিএনপি যে মেসেজটা দিয়েছে, লোক হাসিনার বিষয়ে আমরা কোনো নেগোশিয়েট করতে, কোনো আলোচনা করতে বা এটাকে কোনোভাবে আমরা ফ্যাসিলিটেট করতে আমরা রাজি না, এবং এটা আমরা করব না। দ্যাট ইজ দ্য রেড লাইন। এটার বাকি রেখে সম্পর্ক আর বাকি যে জায়গাগুলোতে আছে ওইখানে সেটা অগ্রসর হবে, কোনো সমস্যা নাই। ইসলাম,
আমরা ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলছিলাম। এই যে প্রধানমন্ত্রীর ইন্ডিয়া সফর, এরপর হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ডিসেম্বরে একটা আসার আওয়াজ দিয়েছেন। আজকে 15 আগস্ট গেল, কিছু লোক বঙ্গভবন বিভিন্ন জায়গায় নানা রকম কর্মসূচি পালন করতে পুলিশের বাধার মুখে পড়েছে। আপনার কি মনে হয় যে এই দলটা বাংলাদেশের রাজনীতি করার এই মুহূর্তে জাস্টিফিকেশন আছে? আসলে কোন দল বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না এটা বাংলাদেশের মানুষ ডিসাইড করবে। আর এই মুহূর্তে যেহেতু এই দলটির কার্যক্রম নিষিদ্ধ, দল তো আর নিষিদ্ধ না, কার্যক্রম নিষিদ্ধ, এজন্যই বাধার মুখে পড়ে। তবে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আইন এটি ডিসিশন নিবে যে এই দলটি রাজনীতি করতে পারবে কি পারবে না। আর ভারতের কথা যদি বলেন, আপনি দেখেছেন কয়েকদিন আগে ভারতের পার্লামেন্টে বলা হয়েছে যে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, কিন্তু তার পরবর্তীতেই তিনি কিন্তু এসে বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্য কিন্তু কোনো আত্মীয়ের সাথে কথা না, এটা কিন্তু রাজনৈতিক বক্তব্যই ছিল। তাহলে এই যে ভারতের এক ধরনের দ্বিচারিতা, এটা নিয়ে আকবর ভাই প্রশ্ন তুলেছেন, এই জায়গাটাতেই আমাদের ভাবতে হবে। একটি কথার উত্তর আসলে না দিলেই না। মার্দি আপা বললেন যে আপনি আমাকে সরকারের মূল্যায়ন করতে বলেছেন, আমি বিরোধী দলের মূল্যায়ন করেছি। আমি বিশ্বাস করি যে সরকার এবং বিরোধী দল একই যোগসূত্রে বাঁধা। একটা দেশের সরকার তার বিরোধী দলকে কিভাবে ট্রিট করে এবং বিরোধী দল কিভাবে সরকারকে ট্রিট করে, তার উপরই নির্ভর করে এই সরকারটি কতখানি তার মূল্যায়ন করাটা। এখন মার্দি আপা এই প্রশ্নটি কেন করেছেন বা এই প্রসঙ্গটি এভাবে বলেছেন, কারণ আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে সরকারের মূল্যায়ন করতে যে উনি যেমন ছাত্র দলের কথাই বলেছেন মারামারি করেন, আমি তখন বলেছিলাম যে সবাই মারামারি করে। উনি কিন্তু এই প্রশ্নটির উত্তর দেননি যে আম্মারের নামটি উনি বলেন নাই। হ্যাঁ, তো এই ধরনের পক্ষপাতিত্ব, অথবা আপনি ধরেন সরকারের কথা যখন আমরা বলি, বিরোধী দল প্রথমেই একটি কথা বলেন সংসদ নিয়ে, উনি খুব কার্যকর সংসদের কথা বলছেন। তো কার্যকর সংসদ শুরু হওয়ার প্রথম একটা কোয়েশ্চেনই ওনারা তুলেছিলেন যে বিএনপি 2টা শপথ নেয়নি, ওনারা 2টা শপথ নিয়েছেন। হ্যাঁ, এই জায়গা নিয়ে ওনাদের একটা বিরাট ডিবেট আছে। মার্দি আপা তো নিজে এমপি হয়েছেন, যারা নারী এমপি হয়েছেন মার্দি আপারা তার দলে, তারা কি 2টা শপথ নিয়েছেন? আমার তো মনে হয় না তারা 2টা শপথ নিয়েছেন, তারা তো 1টি শপথ নিয়েছেন। তাহলে নারী এমপি তো আর আলাদা কোনো কিছু না, পুরুষ এমপিরাও যে সমান সুযোগ সুবিধা পায়, নারীরাও পায়। তাহলে একটি দল যদি ক্রমাগত প্রশ্ন করতে থাকে যে আপনি শপথ 2টা না নিলে জাতির সাথে প্রতারণা করা, তাহলে আমি মনে করি যে নারী নেত্রীরা ওই দলের আছেন তারাও কি তাহলে প্রতারণা করে নাই? আর তারপরে যে প্রসঙ্গগুলোর মধ্যে ছিলাম, উনি দ্রব্যমূল্যের কথা বলেন। বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধি সিজনাল বৃদ্ধি হয়, একটা দুষ্ট চক্র আছে তার ভেতরে, মধ্যস্বত্বভোগী আছে আমরা জানি। তবে এইবারে কিন্তু একটা খুব উল্লেখযোগ্য বিষয় হয়েছিল এইবারের বাজেটের আগে থেকে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়। এবার কিন্তু এই ঘটনাটি আমরা দেখি নাই। তবে ধরেন বর্ষা মৌসুমে কিছু হয়, এই ধরনের বিষয় তো বাংলাদেশে আছেই। তবে আমি মনে করি যে শক্ত হাতে পদক্ষেপ নিলে এগুলো সব কিছুই করা সম্ভব এবং ওই জায়গা থেকে আমাদের বের হতে হবে যে বিরোধী দল না সরকারি দল। আপনি যখন ক্রিটিসাইজ করবেন, কাউকে বলবেন মারামারি করে, জামাত করলেও বলতে হবে, বিএনপি করলেও বলতে হবে, ছাত্র দল করলেও বলতে হবে, শিবির করলেও বলতে হবে। ওই জায়গাটাই যদি আমরা নিরপেক্ষ থাকি, আমার মনে হয় যে দেখেন, নিরপেক্ষতার একটা খুব সুন্দর সংজ্ঞা বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না। আসলে এতে কিন্তু কোনো সমস্যা নাই। আপনার যদি কোনো দলের প্রতি কোনো ধরনের পছন্দ ভালো লাগা থাকে, এটা দোষের কিছু নয়। তবে সেই দলকে পছন্দ করে আপনি নিরপেক্ষ হয়ে কতটুকু কাজ করতে পারেন, আপনার কাজের জায়গাটায় প্রফেশনালিজম রাখাটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, ধন্যবাদ।